নমস্কার, পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর দ্বিতীয় খণ্ড। আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে এর ৩৭তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 37 শুরু করলাম। তারাপ্রসন্ন বুঝিয়ে দেন, নিয়তি কেন বাধ্যতে, মানে নিয়তিকে কে বাধা দিতে পারে। প্রশ্নের মধ্যে রয়েছে উত্তর, অর্থাৎ নিয়তি অপ্রতিরোধ্য, কেউ তাকে বাধা দিতে পারে না। তোমার ঠাকুমা তা মানতে চাননি, তাই তোমার ঠাম্মা বলেছিলেন মনসা, অর্থাৎ মনের জোর। বালক প্রশ্ন করে, মনের জোরে ভাগ্যলেখা বদলানো যায়? রূপেন্দ্র বলেন, যায় শুভ, তোমার পিতামহী তার প্রমাণ দিয়ে গেছেন। আমাকে মনে করিয়ে দিও, সে গল্প একদিন তোমাকে শোনাব। মেয়েটি বাবার ধুতির খুঁট ধরে টানে, চলুন না। তারাপ্রসন্ন নিম্নকণ্ঠে বললেন, একটা কথা রূপেন, তুমি ঠিক কথাই বলেছ, মাঝ সড়কে এ নিয়ে বিস্তারিত আলোচনা চলে না, কিন্তু জরুরি কথাটাকে তো চাপা দেওয়া চলে না ভাই। সময় গ্রামখানি তোমার অচেনা নয়, খরচি উভ সমাজপতিরা ছিদ্রান্বেষণের জন্য উন্মুখ হয়ে আছেন। তোমার পৈতৃক ভদ্রাসনটির বর্তমান অবস্থা যে কি তা তোমার অজানা, আমি জানি। সেখানে এখনই তোমাদের পক্ষে আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের পূবের ঘরখানা ভেঙে পড়েছে, উত্তরের ঘরখানিও বাসোপযোগী নয়, শুধু ওই দক্ষিণ দুয়ারি ঘরখানি এখনও খাড়া আছে। ভাঙা চালার নিচে জানলা দরজা এখনও চাপা পড়ে আছে, চুরি হয়ে যায়নি, নেহাত বামুনের বাড়ি বলে। শোনো রূপেন, আমার পালকি ঘাটি অপেক্ষায় আছে, আমাদের নিয়ে এসেছিল, তাদের চেপে ছেলে মেয়ে দুটিকে সঙ্গে নিয়ে বৌঠান বরং আমাদের বাড়িতে চলে যান। শুভপ্রসন্ন ওদের নিয়ে যাবে তার মায়ের কাছে। ইতিমধ্যে তুমি আর আমি পদব্রজে সেখানে পৌঁছে যাব। ত্রিরাত্রি না হয় আমাদের বাড়িতেই অতিথি হলে, মানে যতদিন না তোমার ভিটেখানি বাসোপযোগী করে তোলা যায়। রূপেন্দ্র তার ঝাঁকড়া চুলে ভর্তি মাথাটা নেড়ে বললেন, তা হয় না তারাদা, এটা যদি সময় গা না হতো তাহলে ত্রিরাত্রি কেন, মাসাধিক কাল সানন্দে তোমাদের বাড়িতে পড়ে থাকতাম। কিন্তু গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরে যদি ধুলো পায়ে প্রথমে বাস্তু দর্শনে না যায়, তাহলে স্বর্গে পিতৃপুরুষের অভিমান হয়। সবার আগে সেই ভাঙা ভিটার চৌকাঠে মাথা ঠেকাবার অনুমতিটা আমাকে দিতে হবে তারাদা। এই সময় একজন অল্পবয়সী জওয়ান এগিয়ে এসে দণ্ডবধ হলো। রূপেন্দ্রকে জিজ্ঞেস করল, পেন্নাম হই দা ঠাউর, বাস্যক প্যাঁটরা গুলান মাথায় করি আপনার ঠেয়ে নিয়ে যাবো দেবতা। রূপেন্দ্র বললেন, তোমাকে তো চিনতে পারছি না ভাই, এ গাঁয়ের ছেলে, কি নাম গো তোমার? আগে মোরা যেতে তাঁতি, মোর নামটা লোভা গুঁইয়ে গে, জল অচল নই, মালপত্তর ছুঁলি পরে। রূপেন্দ্র রুখে ওঠেন, তোমার জাতি জানতে চেয়েছি আমি, বোকা কোথাকার। ঠিক আছে, মাল তোলো আর শোনো, তোমার নামটা লবা নয়, নবা, ভালো নাম নবীন, বুঝলে? লোকটা প্রচণ্ড মাথা ঝাঁকানি দিয়ে প্রতিবাদ করে, এঁকে না ঠাউর মশাই, বুঝলাম না, বোকা হই মুখু হই, মোর নামটা লবা। তারাপ্রসন্ন ধমকে ওঠেন, একটি চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দেবো লবা। তুই জানিস কার সঙ্গে তর্ক করছিস, উনি কত বড় পণ্ডিত তা জানিস? লোকটা বাক্স প্যাঁটরা মাথায় ওঠাতে শুরু করেছিল। বলে, সে কথা তো বলছি নি, বলছি কি মোর নামটা মুই জানবো নি, পণ্ডিত এসে বিধান দিলি জানতে পারবো। সেই ন্যাংটো বয়স থেকে সবাই মোরে ডাকে লবা, আপনার ওই ৮২ শিক্ষের চড়ে বাপের নামটা ভুলতে পারি, কিন্তু নিজের নামটা ভুলি কেমনে? তারাপ্রসন্ন বিরক্ত হয়ে বললেন, তুই বড় তর্ক করিস লবা, নে চল। কোথাও কিছু নেই, খিলখিল করে হেসে ওঠে রূপমঞ্জরি। তারাপ্রসন্ন তার দিকে ফেরেন, বলেন, তোমার আবার কি হলো, এত হাসি কিসের? ছোট্ট মেয়েটি বলল, আপনি অরে গালমন্দ করেছেন বটে, কিন্তু প্রীতিবারই ডাকছেন লবা নামে, নবা নয়। তারাপ্রসন্ন অবাক হলেন, রূপেন্দ্রনাথের দিকে ফিরে বললেন, ভায়া, তোমার এ মেয়ে কালে তর্কালঙ্কার হবে।
নেহাত রসিকতা, কিন্তু স্বগ্রামে পদার্পণ মাত্র ভবিষ্যৎ মহাপণ্ডিতা হটি শুনলেন এক অত্যাশ্চর্য ভবিষ্যৎবাণী। না, তর্কালঙ্কার উনি হননি, হয়েছিলেন বিদ্যালঙ্কার। বোধ করি ভারত ভূখণ্ডে উপাধিদান প্রথা প্রচলিত হবার পর প্রথম মহিলা বিদ্যালঙ্কার। কিন্তু সে সম্ভাবনার কথা এ রসিকতার ভিতর বাষ্পমাত্রও ছিল না। বিস্মিত হয়েছিলেন রূপেন্দ্রনাথও। আশ্চর্য, তারাপ্রসন্নের যুক্তি যে স্বয়ং বিরোধী এটা তো তাঁর নিজেরও খেয়াল হয়নি, অথচ ওই এক ফোঁটা মেয়েটা নজর করেছে। তারাপ্রসন্ন শুভকে প্রশ্ন করেন, রূপেন খুড়োর ভিড়েটা চিনিস তো? তোরা তিনজনে পালকিতে রওনা দে, আমরা পায়ে হেঁটে আসছি। মালতী পালকিতে ওঠার আগে স্পর্শ বাঁচানোটি প্রণাম করল তারাপ্রসন্নকে। পালকি বাহকেরাও দেখা দেখি প্রণাম করল রূপেন্দ্র, মালতী এবং মালিককে। সর্দার পালকি বাহককে বলে, ছুট কর্তারে চিনতে হবে কেন গো কর্তা মশাই? ধন্বন্তরী বাবা ঠাকুরের ভিটে না চিনে কোন সম্বন্ধীর পো? শুভপ্রসন্ন আর রূপমঞ্জরিকে উঠিয়ে নিয়ে মালতী রওনা দিল পালকিতে। পিছন পিছন ভিজে কাপড় নিয়ে অনুগমন করল নীরব কর্মী কালীপদ। নবাই হোক অথবা লবা, বাক্স প্যাঁটরা মাথায় নিয়ে চলল পালকির পিছু পিছু। রূপেন্দ্র চলবার উপক্রম করতেই তার হাতখানা চেপে ধরল তারাপ্রসন্ন। রূপেন্দ্র আন্দাজ করলেন হেতুটা, তবু বললেন, কি হলো আবার? অগ্রপশ্চাৎ বিবেচনা না করে এমন একটা দুঃসাহসিক কাজ করা কি ঠিক হবে রূপেন? সমাজ এটা কিছুতেই মেনে নেবে না, নিতে পারে না। কেন? আমরা অন্যায় তো কিছু করছি না। আমার যদি নিজের বড় ভাই থাকতেন, তাহলে তাঁর বিধবা, তাহলে কি হতো সে আলোচনা থাক। যোগু পিসিমা অথবা কাত্যায়নী যদি তোমার ভিটায় থাকতেন, তাহলে আমি আপত্তি করতাম না। তোমারও আপত্তি সমাজপতি হিসেবে জ্যাঠামশাই নেই বলে? তারাপ্রসন্ন মাথা নেড়ে বললেন, জিতিবাজি করো না এক বজ্ঞা, এ হয় না, হতে পারে না। নিঃসম্পর্কীয় দুটি মানুষ, একজন 30 বছরের বিপদনিক যুবা পুরুষ, অপরজন 20 বর্ষীয়া বিধবা, অন্য প্রাপ্তবয়স্কার অনুপস্থিতিতে এক ঘরে রাত কাটাতে পারে না। তুমি ঋষ্যশৃঙ্গ মুনি কিনা সে প্রশ্ন অবান্তর। নবাবী ফতেয়ার মতো সামাজিক আইনও ব্যক্তি বিশেষের চারিত্রিক দোষগুণে পরিবর্তিত হতে পারে না। রূপেন্দ্র বললেন, আমি নিরুপায় তারাদা। তুমি ব্রাহ্মী লিপি পড়তে পারো? ব্রাহ্মী লিপি? সেই অশোকের অনুশাসন যে ভাষায় লেখা হতো? না, পারি না। তা এর মধ্যে হঠাৎ ব্রাহ্মী লিপির প্রসঙ্গ এলো কেন? বলবো তারাদা, সব কথা তোমাকে বুঝিয়ে বলবো। আমি নিরুপায়। সমাজ যদি আমাকে এক ঘরে করে, শাস্তি দেয়, আমি ভ্রুক্ষেপ করি না। এটুকু তোমাকে বলি, ওর স্বামী ঘনশ্যাম সার্বভৌম ছিলেন এক অলোক সামান্য মহাপণ্ডিত। মৃত্যুকালে আমাকেই অনুরোধ করে গেছেন তার বিধবাকে আশ্রয় দিতে। বৌঠানের পিতৃকুল মাতৃকুলে কোথাও ঠাঁই হবে না। আমার গুরুদেবের আশ্রয়েও উনি থাকতে রাজি হলেন না, বিশেষ হেতুতে। বস্তুত বৌঠানের ধারণা ঘনশ্যামের মৃত্যুর জন্য দায়ী আমার গুরুদেব, তাই প্রচণ্ড অভিমান হয়েছে ওর। ভেবে দেখো তারাদা, আমি বিপত্নিক, একটি মাতৃহারা 4 বছরের শিশুকে নিয়ে গ্রামে নিজের ভিটেতে এসে উঠছি। এখানে কেউ নেই, পিসিমা নেই, কাত্যায়নী নেই। এক্ষেত্রে আমরা দুজন তো পরস্পরের সমস্যার সমাধান মাত্র। আমি ওকে যোগান দেব আশ্রয়, আহার্য, লজ্জা নিবারণের বস্ত্র এবং নিরাপত্তা। বিনিময় বৌঠান আমার সংসারটা দেখবেন। সন্ধ্যাবেলায় আমার বাস্তু ভিটায় তুলসীর মূলে প্রদীপ দেবেন। আমার সন্তানকে মানুষ করবেন। এতে আপত্তির কি আছে? আপত্তি তোমাদের দুজনের বয়সে, আপত্তি তোমাদের বাড়িতে তৃতীয় ব্যক্তির অনুপস্থিতি। এমন সহজ কথাটা কেন বুঝছো না? তুমি কুলীন, বিপত্নিক, অত্যন্ত সুদর্শন, সুপাত্র, তাতে কি হলো? কি আশ্চর্য, কেন বুঝছো না রূপেন? এ গায়ে তোমাদের পাল্টি ঘরের 1 কুড়ি অরক্ষণীয়া কুলীন কন্যার নাম আমি এখনই বলে দিতে পারি। তারা এবং তাদের অভিভাবকদের খরজিহ্বা লক লক করে উঠবে না এমন মুখরোচক কেচ্ছায়? কেচ্ছায়? নিশ্চয়ই।
একটি মাত্র ঘরে 4 বছরের মেয়েটিকে নিয়ে তোমরা কিভাবে শয়ন করবে? বৌঠান কি মাটিতে শোবেন, না তুমি, নাকি আর 5টা সত্য সন্তান গর্বিত দম্পতি যেমন সন্ধ্যা রাতে বাচ্চাটাকে মাঝখানে রেখে থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায়? আর তারপর থামো তুমি তারাদা। তারা প্রসন্ন হেসে বললেন, তোমার ধমকে আমি না হয় থামলাম। বিশেষ আমি ভালো করেই চিনি এক বজ্ঞা ঠাকুরকে, কিন্তু দুর্গা গাঙ্গুলি, ন্যায়রত্ন মশাই, সদু জ্যাঠাইমা, শশাঙ্ক ঘোষাল, নন্দ চাটুর্যে, এদের খরজিহ্বাকে তুমি থামিয়ে দিতে পারবে? তার চেয়ে এক কাজ করো, ওই ওনাকে, ঘনশ্যাম সার্বভৌমের বিধবাকে আমাদের বাড়িতে রেখে দিয়ে এসো। তুমি যদি ওকে আশ্রয়, আহার্য, বস্ত্র এবং নিরাপত্তা দিতে পারো রূপেন, তাহলে বাপ ঠাকুরদার আশীর্বাদে আমিও তা দিতে পারি। উপরন্তু আমি ওকে আরও একটি দুর্লভ বস্তুর যোগান দিতে পারি যা তুমি পারো না। সেটা কি? খরজিহ্ব কুৎসা রটনাকারীর আক্রমণ থেকে মুক্তি। আমার স্ত্রী বর্তমান, তোমার তা নেই। অন্তত যতদিন না তোমার ভদ্রাসনে 2খানি শয়নকক্ষ খাড়া করা যাচ্ছে, ততদিন তুমি আমাকে বাধা দিও না রূপেন, এই আমার শেষ কথা। রূপেন্দ্র সম্মত হলেন, বললেন ঠিক আছে, কিন্তু ঠিক ওই কয়দিনই। বৌঠান না হলে মনে ভাবতে পারেন যে আমি তাকে গলগ্রহ মনে করছি। আর তাছাড়া আমার কন্যাকে মানুষ করা, আমার ভিটায় সন্ধ্যাদীপ জ্বালানো ইত্যাদি করবে কে? দেখছো না দাস দাসীদের মধ্যে মানুষ হয়ে আমার মেয়ের মুখের ভাষাটা কি বিশ্রী হয়ে গেছে। চলতে শুরু করেছিলেন রূপেন্দ্রনাথ। হঠাৎ তারা প্রসন্ন আবার ওর হাতটা চেপে ধরেন। ভালো কথা মনে পড়ে গেল, একটু এদিকে সরে এসে তো, একটা গোপন কথা আছে। ভ্রুকুঞ্চন হয় রূপেন্দ্রনাথের। বিনা বাক্য ব্যয়ে সড়ক ছেড়ে একটু ফাঁকা জায়গায় দুজনে সরে আসেন। তারা প্রসন্ন বললেন, আর একটি বিষয়ে তোমাকে সাবধান করে দেওয়া প্রয়োজন। হয়তো এই গ্রাম্য রটনার বিষয়ে তুমি এখনো কিছু জানো না। যে কোনো সময়, যে কোনো দিন থেকে অতর্কিত আক্রমণ আসতে পারে, তাই সতর্ক করা। রটনা? কি বিষয় রটনা? গেল বছর অঘ্রাণ মাসে গাঙ্গুলি খুড়ো সস্ত্রীক পরিধর্মে তীর্থ করতে গিয়েছিলেন। প্রায় 6 মাস পরে গায়ে ফিরে এলেন, কিন্তু একা। একা কেন? সবাই শুধায়, খুড়ো রাগ কাটে না। প্রথম কিছুদিন কাউকে কিছু বলেনি। পিতু খুড়ো মানে মিনুর বাবা গিয়েছিল জিজ্ঞেস করতে। দুর্গা খুড়ো তাকে মারতে বাকি রেখেছে। তারপর সে ধীরে ধীরে নানা মজলিসে নানান গুজব ছড়াতে থাকে। কখনো বলে আমার পোড়া কপাল, কখনো বলে সে আবাগীর কপালে স্বর্গসুখ সইবে কেন, আবার কখনো বা যুৎসই সঙ্গী পেলে বলে সে কলঙ্কের কথা শুনতে চেও না ভায়া। আরে ছ্যা ছ্যা ছ্যা। কার মাধ্যমে কি করে কথাটা প্রথম রটল জানি না। একদিন দেখা গেল গাঁ শুদ্ধ লোক জেনে গেছে যে তীর্থযাত্রী দলের সঙ্গে তোমার নাকি আচমকা দেখা হয়ে গিয়েছিল। সত্যি কথা? হ্যাঁ, নিতান্ত ঘটনাচক্রে। ফরাসিডাঙ্গার ঘাটে বর্ধমানের ইজারাদার নগেন দত্ত আমাকে হঠাৎ ঘাটে বসে থাকতে দেখেন, চিনতে পারেন, নৌকায় তুলে নেন। তাহলে ঘটনাটা সত্যি? তুমি ওই তীর্থযাত্রী দলের সঙ্গে শ্রী জগন্নাথ ক্ষেত্রে 1 বছরায় গিয়েছিলে? হ্যাঁ সত্যি, তাতে কি হলো? নগেন দত্তের স্ত্রীর চিকিৎসা করেছিলে তুমি? হ্যাঁ করেছিলাম, কিন্তু এসব কি জেরা শুরু করলে তুমি? কেন এসব প্রশ্ন করছো বলো তো? পালকি ওদিকে পৌঁছে গেছে। যাক, যা জানতে চাইছি তাই বলো। তুমি আগে থেকে জানতে না যে নগেন দত্ত একটা বিরাট বজরা নিয়ে শ্রীক্ষেত্রে যাচ্ছে, আর তীর্থযাত্রী দলে আছে গাঙ্গুলি খুড়ো আর মিনু খুড়িমা? তুমি ফরাসিডাঙ্গায় ওদের বজরার জন্যে ঘাটে প্রতীক্ষা করছিলে না? এবার রবীন্দ্রনাথ কিছুটা আঁচ পেলেন গুজবটা কি আকারে ছড়িয়েছে। বললেন, না, আমি তো আগেই বলেছি তারাদা। বজরায় বসে নগেন দত্ত দূরবীন দিয়ে চারিদিক দেখছিলেন। ঘটনাচক্রে আমাকে দেখতে পান, চিনতে পারেন এবং প্রায় জোর করে বজরায় তুলে নেন। আমি গঙ্গার ঘাটে বসেছিলাম খালি গায়ে, খালি পায়ে, 1 বস্ত্রে। তুমি হয়তো জানো না, নগেন দত্তের সহধর্মিনীর চিকিৎসা আমি করেছিলাম, কিন্তু বৈদ্যবিদ্যায় নিইনি।
বলেছিলাম তিনি রোগমুক্তা হলে তারপর আমি বৈদ্যবিদ্যায় গ্রহণ করব। নগেন দত্ত তাই আমাকে জোর করে নিয়ে গেলেন শ্রীক্ষেত্রে। সমস্ত খরচপত্র তাঁর, মায় আমার পরিধি ও বস্ত্র পর্যন্ত কিনে দিয়েছিলেন। শ্রীক্ষেত্রে পৌঁছবার পরে গাঙ্গুলি খুড়ো, তুমি আর মিনু খুড়িমা তিনজনে মিলে কি একটা ভাঙা মন্দির দেখতে গিয়েছিলে, যেখানে মূর্তি নেই, নিত্য পূজার ব্যবস্থা নেই, লোকালয় নেই, সেখানে এক রাত্রি বাসও করেছিলে? হ্যাঁ, কোনারকের সূর্য মন্দির। ওরা দুজনে গাড়িতে যান, আমি ঘোড়ায় চেপে গিয়েছিলাম। কেন বলো তো? কেন সেখানে গিয়েছিলে রূপেন? সে মন্দিরে তো দেবতা নেই, নিত্য পূজার ব্যবস্থাও নেই, আর ভাঙা মন্দিরে নাকি সারি সারি অশ্লীল মিথুন মূর্তি। রূপেন্দ্র বললেন, এ তো আজব কথা শোনালে তারাদা। কোনারক সূর্য মন্দিরের নাম তুমি শোনোনি, অথচ এটুকু জানো যে সেখানে সারি সারি অশ্লীল মিথুন মূর্তি। ওই মন্দির সম্বন্ধে যা কিছু শুনেছি তা দুর্গা খুড়োর কাছে। খুড়ো বলেছিল সেখানে তোমরা তিনজন এক রাত মাত্র ছিলে, আর তুমি একেবারে ভোর রাতে ঘোড়া ছুটিয়ে পুরীতে ফিরে এসেছিলে খুড়োকে কিন্তু না জানিয়ে। এসেছিলাম, না জানিয়ে নয়। ভোর রাত্রে যখন আমি ঘোড়া ছুটিয়ে পুরীধামের দিকে রওনা দিই, তখন খুড়ো আমাকে দেখতে পেয়েছিলেন। তাকে না জানিয়ে আমি চলে আসিনি। আর মিনু খুড়িমা? কি মিনু খুড়িমা? সে তখন কোথায়? কি বলতে চাইছো খোলাখুলি বলো দেখি তারাদা। তারা প্রসন্ন এদিক ওদিক দেখে নিয়ে প্রথমে নির্জনতার সম্বন্ধে নিঃসন্দেহ হলেন, তারপর নিম্নস্বরে বললেন, দুর্গা খুড়ো এক একজনকে এক রকম গল্প বলেছেন। বাবামশাই তাকে ডেকে পাঠিয়েছিলেন খবর নিতে কেন মিনু খুড়িমা ফিরে আসেনি। আসলে তার আগে মিনুর বাবা পিতু মুখুজ্জে গোপনে দরবার করতে এসেছিলেন বাবামশাইয়ের কাছে, তার মেয়েটা কেন স্বামীর সঙ্গে ফিরে এলো না জানতে। বাবামশাইয়ের কাছে দুর্গা খুড়ো যে কথা বলেছিল তা এই, ওই সূর্য মন্দিরের যে এক পাণ্ডার বাড়িতে তোমরা তিনজনে রাত্রিবাস করেছিলে। এক ঘরে খুড়ো আর খুড়িমা, অন্য ঘরে তুমি একা। ভোর রাত্রে দুর্গা খুড়োর ঘুম ভেঙে যায়। উঠে বসে দেখে সে একা শুয়ে আছে, খাটের পাশের অংশটা খালি। খুড়োর প্রথমে কিছুটা অপেক্ষা করে, ভেবেছিল মিনু খুড়িমামা বুঝি বাগানে গেছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কিন্তু আধ ঘন্টা পার হয়ে যেতে যেতে সে তোমার ঘরে গিয়ে করাঘাত করে। আশ্চর্য, সে ঘরে কেউ ছিল না সেই ভোর রাত্রে। মিনু খুড়িমাকেও তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। রবীন্দ্রনাথ বললেন, এই কথা জ্যাঠামশাইকে বলেছিল দুর্গা খুড়ো? হ্যাঁ, কিন্তু নন্দ চাটুর্যকে সে অন্য এক গপ্প শুনিয়েছে। বলেছে সেটা ছিল পূর্ণিমার রাত, বোধহয় দোল পূর্ণিমা। শেষ রাত্রে ঘোড়ার রেশাধ্বনিতে তার ঘুম ভেঙে যায়। পাশের বিছানা খালি দেখে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, আর চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় তুমি মিনু খুড়িমাকে ঘোড়ায় তুলে নিয়েছ। হুবহু সংযুক্তা হরণ। বৃদ্ধের চোখের সম্মুখে তুমি ঘোড়া ছুটিয়ে ধুধু করা সমুদ্রের তটরেখা ধরে মিনুকে নিয়ে চলে গেছে কি জানি কোথায়। তারপর থেকে দলের কেউ আর তোমাদের দুজনকে দেখেনি, না তুমি না মিনু খুড়িমা। দুরন্ত ক্রোধ সংবরণ করে কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইলেন রবীন্দ্রনাথ। তারপর বললেন, এখনই চলো তারাদা দুর্গা খুড়োর ভিটেতে। আমার চোখে চোখ রেখে এত বড় মিথ্যা কথাটা সে বলতে পারে কি না আমি দেখতে চাই। উফ, কি পৈশাচিক মিথ্যাচার! খুড়ো জানে মিনু কোথায়। কোথায়? সে গলায় দড়ি দিয়েছিল কেন যেন? খুড়ো তাকে ভুলিয়ে ভালিয়ে পুরীধামে নিয়ে গিয়েছিল একটি ক্ষেত্রজ পুত্র সমেত প্রত্যাবর্তন করবে বলে। মিনু প্রথমে বুঝতে পারেনি বুড়োর চালাকি, বুঝলে সে তীর্থে যেতই না। যখন বুঝল তখন সে প্রতিবাদ করেছিল। অজানা অচেনা একটা পুরুষের বলাৎকারকে সে ধর্মের অঙ্গ বলে মেনে নিতে পারেনি, তাই আত্মহত্যা করেছিল। সে আত্মহত্যা ঘটনার অন্তত 200 সাক্ষী আছে। অন্তত বর্ধমান ভক্তির ইজারাদার নগেন দত্ত, যিনি বজরা ভাড়া করে 200 যাত্রী নিয়ে পুরুষোত্তম ক্ষেত্রে তীর্থযাত্রা করেছিলেন, তিনি জানেন। সম্ভবত তাঁরই খরচে পুরীর স্বর্গোত্তরে মিনুর সৎকার হয়, আর ওই নরপিশাচি নিশ্চয়ই মুখাগ্নি করেছিল। একটা দীর্ঘশ্বাস পড়ল তারাপ্রসন্নের। বললেন, বাবা মশাই তাহলে ঠিকই আন্দাজ করেছিলেন, কিন্তু একটা কথা,
সেক্ষেত্রে তুমি কেন যাত্রী দলের সঙ্গে ফিরে এলে না? রবীন্দ্রনাথ বলেন, সেসব গবেষণা পরে করো তারাদা, সবার আগে দুর্গা খুড়োর ভিটেতে চলো দেখি। তারাপ্রসন্ন বলেন, না, গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরলে সবার আগে তাকে ধুলো পায়ে বাস্তু ভিটাতে গিয়ে চৌকাঠে মাথা ঠেকাতে হয়। থমকে যান রবীন্দ্রনাথ। তাছাড়া আরও একটা অসুবিধে আছে, দুর্গা খুড়ো এখন গ্রামে নেই। ফাগুনের শেষাশেষি তিনি গাঁ ছাড়া হয়েছেন। কোথায় গেছে? আবার সস্ত্রীক পুরুষোত্তম ক্ষেত্রে চলে গেছেন ওর সেই গুরুদেবের ব্যবস্থাপনাতেই। এবার পুত্রলাভ নির্ঘাত, কারণ এবার সঙ্গে আছে জোড়া বউ। উপর্যুপরি বলৎকারে দুটোই যতদিন না নিশ্চিত গর্ভবতী হচ্ছে ততদিন খুড়ো হত্যা দিয়ে পড়ে থাকবে। একটা না একটার পুত্র সন্তান হবেই, হবে না? না, থামিয়ে দেওয়া যায়নি। ব্যর্থ হয়েছিলেন রবীন্দ্রনাথ। গোটা অষ্টাদশ শতাব্দীতে এই সমস্ত নক্কারজনক সামাজিক বিধান চালু ছিল। প্রতিবাদের কণ্ঠ কোথাও সোচ্চার হয়ে ওঠেনি। অধ্যাপক অসিত কুমার অপরিসীম আক্ষেপের সঙ্গে লিখেছেন, অরঙ্গজেবের মৃত্যু হইতে পলাশীর যুদ্ধের কাল এই অর্ধ শতাব্দী জাতীয় জীবনের চূড়ান্ত বিপর্যয়ের কার্য। মুঘল মহিমা অনেক পূর্বেই অস্তমিত হইয়াছে, শাসন ব্যবস্থা ভাঙিয়া পড়িয়াছে। দুই একজন সুবেদার বাংলা শোষণ করিয়া ঐশ্বর্য বিলাসে ঘৃণ্য জীবন যাপন করিয়া বাংলার রাষ্ট্র ব্যবস্থাকে অনেক পূর্বেই অন্তঃসার শূন্য করিয়া ফেলিয়াছিলেন। সমাজেও তখন ঘুণ ধরিয়াছিল। পুরাতন ভূস্বামী সম্প্রদায় ক্ষমতাচ্যুত হইয়া পড়িয়াছিল। শিক্ষা দীক্ষাও প্রায় সম্পূর্ণরূপে লোপ পাইতে বসিয়াছিল। এই অর্ধ শতাব্দী কাল বাংলাদেশের পক্ষেও চূড়ান্ত হতাশার কাল। চরিত্র, মানুষত্ব, সুস্থ জীবন সব দিক দিয়াই বাঙালি জীবনে ক্ষয় ব্যাধি আত্মপ্রকাশ করিয়াছিল। রাষ্ট্র ভাঙিল, সমাজ ভাঙিল, জীবনের সুস্থ আদর্শ ভাঙিল এবং জীবন হইতে যে সাহিত্যের জন্ম হয় তাহাও ভাঙিয়া পড়িল। তাই বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই প্রথমার্ধকে ভাঙিয়া পড়ার ইতিহাস বলা যাইতে পারে। কিন্তু শুধু প্রথমার্ধটুকুই বা কেন? গোটা অষ্টাদশ শতাব্দী তো বঙ্গ সংস্কৃতিকে ভেঙে পড়ার ইতিকথা। একেবারে অন্তিম 2 দশক বাদে, যখন রামমোহন রায় সাবালকত্ব লাভ করে ওই আদ্যন্ত ক্লেদাক্ত পর্বতাকার পুরুষ হারকিউলিসের মতন পরিমার্জনা করতে উদ্যত হলেন। শতাব্দীর উষা যুগে বাংলার দক্ষিণাঞ্চলে শুরু হয়েছিল মগ, আরকান, পর্তুগিজ, বোম্বেটে জলদস্যুদের অত্যাচার, যার ফলে রাজশক্তির ব্যর্থতায় অবলুপ্ত হয়ে গেল প্রায় সহস্রাব্দীব্যাপী বাঙালির বাণিজ্য এবং সমুদ্রযাত্রা। তারপরেই শুরু হলো বর্গির হাঙ্গামা। একটিমাত্র দশকে উড়িষ্যা সমেত বাংলার পশ্চিম ও দক্ষিণাংশ শ্মশান হয়ে গেল। সে পর্ব মিটতে না মিটতেই পলাশী প্রান্তরে যৌথ বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা হারালো গৌরবঙ্গ। শহীদ হলেন মীর মদন মোহনলাল। কেউ খোঁজ নিল না হিন্দু না ওরা মুসলিম। এলো কোম্পানির রাজত্বের অরাজকতা, ক্রমান্বয়ে মীর জাফর, রেজা খাঁ এবং দেবিলালের নির্মম শোষণ। এবারেও কেউ খোঁজ নিল না হিন্দু না ওরা মুসলিম। ওদিকে বেনিয়া ইংরেজের রাজশক্তি লাভে অবলুপ্ত হয়ে গেল বাংলার তাঁত আর রেশম শিল্প, যাবতীয় কুটির শিল্প এবং লবণ ব্যবসায়। দেশ বিদেশ থেকে বাঙালি সওদাগর নানান বাণিজ্য সম্ভার নিয়ে আসত সিংহল, কাম্বোজ, চীন দেশ থেকে। নানা জাতের মশলা, এলাইচ, লবঙ্গ, দারুচিনি, জায়ফল, জাফরান, চন্দনকাঠ, হাতির দাঁত আর পরিবর্তে সেসব দেশে পৌঁছে দিত মসলিন, কাঁসার কাজ, রূপোর ফিলিগ্রি, হাতির দাঁতের শিল্প। ওইসব চারু ও কারু শিল্প তো শতাব্দীর প্রারম্ভেই বন্ধ হয়ে গেছে। পরিবর্তে চালু হয়েছে মুসলিম রেজা খাঁ কিংবা হিন্দু দেবিলালের মতন পিশাচের নির্মম নিষ্ঠুর কর আদায়। বন্যায় হোক অথবা খরা, মাঠে ফসল হোক বা না হোক, কৃষিজীবী মানুষকে বউ বেটিকে বেচে কর জোগাতে হবে। এইসব কিছুর মিলিত ফলশ্রুতি ৭৬-এর মন্বন্তর। আমরা এখনও তার দ্বারদেশে এসে উপস্থিত হইনি, তবু তিল তিল করে সেই মহামৃত্যুর অভিমুখেই চলেছি। মহামৃত্যু
অষ্টাদশ শতাব্দীর ক্লেদাক্ত ইতিহাস, তাহলে সেই মানবিকতার চরম অবমাননার কথা যেন শোনাতে বসেছি তোদের? এই প্রশ্নের জবাব আগেই দিয়েছি। রূপমঞ্জরির প্রথম খণ্ডের কৈফিয়তে 10 বছরের পরিশ্রমে এতদিনের রূপমঞ্জরিকে তার স্বগ্রামে পৌঁছে দিয়ে আবার সে কথা কেন বলছি জানিস দিদি ভাই? কারণ জপমন্ত্রে পুনরুক্তি দোষ হয় না। কারণ আমি বিশ্বাস করি নিষ্প্রভাত অমারাত্রি হয় না। আমি সন্ধান করতে চেয়েছি এই ক্লেদাক্ত পরিবেশে কি করে, কোন কার্যকারণ সূত্রে রাধানগরে আবির্ভূত হলেন নূতন যুগ সূর্য। স্বয়ংভূ লিঙ্গের মতন কোনো অলৌকিক ক্ষমতায় মেদিনী বিদীর্ণ করে এই শ্মশানে এসে উপস্থিত হননি রাজারাম। এমনটা হয় না, হতে পারে না। এ কথাই শিখিয়েছে সভ্যতার ইতিহাস। বিবর্তনের একটি ফল্কু ধারা নিশ্চয়ই প্রবাহিত ছিল, যা আমরা নজর করিনি। লোকচক্ষুর অন্তরালে কেউ না কেউ নিশ্চয়ই পৌঁছে দিয়েছিলেন মশালটিকে নদিয়ার সেই প্রেমানন্দে পাগল বিদ্রোহী পণ্ডিতের পর্ণকুটির থেকে রাধানগরের রাজপ্রাসাদে। 19 শতাব্দীর সূর্যোদয় যখন প্রত্যক্ষ সত্য, তখন এ তথ্য অবধারিত যে অষ্টাদশ শতাব্দীতে লোকচক্ষুর অন্তরালে কে বা কারা করে গেছেন রাত্রির তপস্যা। বুড়ো ইতিহাস সে কথাটা বেমালুম ভুলে বসে আছে। তাই খুঁজতে শুরু করেছিলাম কীটদ্রষ্ট পুঁথির পৃষ্ঠায় সেই সব সাধকদের নাম, দেশ সেবক আর সমাজ সেবক, শুধু অধ্যাত্ম সাধক নন। তোমরা যদি জিজ্ঞেস করো, কেন গো দাদু, কি দায় পড়েছে তোমার এই বৃদ্ধ বয়সে হরিতকির বদলে সরবেটের চুষতে চুষতে কেন খুঁজে বেড়াচ্ছ সেই অতীত ইতিহাস? কেন জানতে চাও ওই বিস্তৃত মানুষগুলোর কথা, বাস্তবের ওই হটু দ্রবময়ী অথবা বুনো রামনাথের কথা, অথবা তোমার মানস লোকের ঘনশ্যাম, রূপেন্দ্রনাথ অথবা রূপমঞ্জরির অন্তরঙ্গ কথা? তাহলে জবাবে আমি বলবো, কি জানিস দিদি ভাই, তোরা খেয়াল করে দেখিসনি, পাতার মাথায় শালটা বদলে গেছে। 1748 নয়, আমি আছি 1996-এ। 250 বছর প্রগতির পথ অতিক্রম করে এসে আমরা তলার মোড়ে দাঁড়িয়ে এই পরিচ্ছেদটা রচনা করছি। আমরা আজ স্বাধীন, ভোট দিয়ে আমাদের শাসক শোষক নির্বাচন করতে পারি, করছিও। লাল, নীল, গেরুয়া, সবুজ রাজসজ্জায় উপস্থিত আছেন অরঙ্গজেব, মির্জাফর, রেজা খাঁ আর দেবিলাল। যাকে ইচ্ছে বেছে নিয়ে তোরা গদিতে বসাতেই পারিস। সমাজ আছে একই অবস্থায়। শ্রদ্ধেয় অধ্যাপক অসিত কুমারকে প্রশ্ন করতে ইচ্ছে করে, 20 শতাব্দীর এই শেষ পাদে কি আমরা চূড়ান্তভাবে হারিয়ে দিতে পারিনি অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধকে? আজ বাংলা ও বিহার কি রেজা খাঁ দেবিলালকে হারিয়ে দিতে পারেনি? ক্লাইভ আর ওয়ারেন হেস্টিং যে উৎকোচ গ্রহণ করেছিলেন, তা কি আমাদের স্বাধীন ভারতের ষড়যন্ত্রী মশাইদের যৌথ উৎকোচের তুলনায় অকিঞ্চিতকর নয়? কলকাতায় বসে পুরীর নিশ্চলানন্দজি, বর্তমান শঙ্করাচার্য, নিদান হেঁকেছেন নারীর বেদ পাঠের অধিকার নেই। কেন? নিশ্চলানন্দর যুক্তি, যজ্ঞ বিপদধারী ব্যক্তি বেদ পাঠের অধিকারী। যজ্ঞোপবীত গ্রহণের জন্য কৌপিনধারী হিসেবে উন্মুক্ত উরসে ভিক্ষা চাইতে হয়। এই ধরনের ধর্মাচরণের লজ্জা থেকে মেয়েদের অব্যাহতি দিতেই শাস্ত্রের এই নিষেধাজ্ঞা। কি অসাধারণ যুক্তি! প্রণাম জানাই যিনি এই সন্ন্যাসীর উপাধি দিয়েছিলেন নিশ্চলানন্দ। সার্থকনামা এই শঙ্করাচার্য। কেউ প্রতিপ্রশ্ন করতে পারবে না, তাহলে বেদের একাধিক শ্লোক কিভাবে রচনা করেছেন বিশ্ববারা নাম্নী মহাপণ্ডিতা? কিভাবে কণ্ঠস্থ ছিল বেদের সূক্ত, গার্গী, মদালসা, মৈত্রেয়ী থেকে ঐতিহাসিক হটি বিদ্যালঙ্কারের? এ কথা নিশ্চলানন্দকে কেউ প্রশ্ন করেনি, কারণ প্রধানমন্ত্রী থেকে অনেক ভিআইপি তার শিষ্য।
অন্ধস্তাবক, যিনি এত বড় 420 তিনি তত বড় অন্ধভক্ত। দুঃখ হয় আদি শঙ্করাচার্যের জন্য। তাঁর সৃষ্টি পুরীধামের পীঠে আজ যে নিশ্চলানন্দ অধিষ্ঠিত, তিনি জানেন না যে সেকালে ভারতবর্ষে স্ত্রী জাতিয়ারা ছিলেন দুই প্রকারের, ব্রহ্মবাদিনী এবং সত্যতায়া। তার ভিতর ব্রহ্মবাদিনীরা মঞ্চীবন্ধন, উপনয়ন, বেদাধ্যয়ন এবং স্বগৃহাভ্যন্তরে ভিক্ষাচর্যায় ব্রহ্মচারিণীর সকল ব্রতই পালন করতেন। সত্যধ্যায়েরা স্বামীর সঙ্গে যৌথভাবে ধর্মাচরণ করতেন। বৃদ্ধযম সংহিতার তাই নির্দেশ আছে, পুরা কল্পে কুমারিনাং মৌঞ্চীবন্ধন বিশ্বতে অধ্যানঞ্চ বেদানাং সাবিত্রীবচনং তথা পিতা পিতৃব্য ভ্রাতা বা নিমিত্তা পয়ৎপর স্বগৃহে চৈব কন্যায়া ভৈক্ষাচর্যা বিধেয়তে বর্জয়তি তজিন্নং চিরং জটাধারণমেবচ। অর্থাৎ পুরাকল্পে কুমারীদিগের মঞ্চী বন্ধন অর্থাৎ মেখলা ধারণ অর্থাৎ আজানুলম্বিত কোটি বস্ত্র ধারণ, বেদাধ্যয়ন এবং সাবিত্রী পাঠের ব্যবস্থা ছিল। তাঁরা গৃহাভ্যন্তরে পিতা পিতৃব্য এবং জ্যেষ্ঠ ভ্রাতার নিকট অধ্যয়ন করতেন। কৌপিনধারী নয়, কোটি বস্ত্রধারিণী হিসাবে উন্মুক্ত উরসে শুধু জননীর কাছ থেকে স্বগৃহে ভিক্ষা গ্রহণ করতেন ব্রহ্মচারিণী হিসাবে। জটা, বলকল এবং অজিন ব্রহ্মচারিণীর ক্ষেত্রে নিষিদ্ধ ছিল। ব্রহ্মবাদিনী স্ত্রীগণ চিরকৌমার্য ব্রত অবলম্বন করে বেদাধ্যয়নাদি করতেন। ব্যাপকভাবে আজ তা প্রচলিত নয় বটে, কিন্তু পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ যদি নিশ্চল না থেকে ভারতের যে কোনো সন্ন্যাসিনীদের আশ্রমে পদধূলি দেন, তাহলে আজও তা দেখতে পাবেন। এই কলকাতা শহরেই একাধিক সন্ন্যাসিনীদের আশ্রম আছে, সারদা মায়ের নামে, আদ্যাপীঠে প্রভৃতি। কিন্তু নিশ্চলানন্দ সেসব খোঁজ রাখেন না। অন্ধবিশ্বাসে ভ্রান্ত নির্দেশ জারি করে সাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন। শুধু এই ভারতে নয়, সর্বত্র। খোমেনি ফতোয়া জারি করে বসে আছেন সালমান রুশদির মুন্ডচাই। প্রতিবেশী বাংলাদেশ থেকে তসলিমা বিতাড়িতা। নোয়াখালী অঞ্চলের দুলালী বেগমের উপর 101 বার বেত্রাঘাত করার ফতোয়া জারি করেছেন কৌরগঞ্জ মসজিদের বড় ইমাম। দুলালীর অপরাধ, 4 বিবির অধিকারে স্বাধিকার প্রমত্ত দুলালীর খসম তাকে উপেক্ষা করত। ফলে সে এক বন্ধুর প্রতি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। শুনেছি এ ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ মহিলা মঞ্চ। সাময়িকভাবে পিছু হটতে বাধ্য হয়েছিলেন ইমাম। শেষ সংবাদ জানি না, তা হোক। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে পুরীর যে শঙ্করাচার্য রবীন্দ্রনাথকে বলেছিলেন সতীদাহ শাস্ত্রসম্মত, স্ত্রী শিক্ষা বর্জনীয়, গঙ্গাবক্ষে সন্তান বিসর্জন অনুমোদনীয়, সেই কূপমণ্ডকের সঙ্গে 250 বছর পরেকার নিশ্চলানন্দের কোনো পার্থক্য আছে কি? একটি প্রভেদ আছে অবশ্য। তখন শঙ্করাচার্যের রাজনৈতিক সমর্থন ছিল না। হ্যাঁ, এখন আছে। এখন সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের কোটি কোটি টাকা অবৈধ উপার্জনের জন্য তদন্ত করছে, তারা ওই ধর্মের গোঁড়ামির সমর্থক। শঙ্করাচার্য থেকে বাল ঠাকরে ভিজা কাপড়ের পুটুলিটা নিয়ে কালীপদ সরাসরি চলে গেছে জমিদার বাড়ি। তারা প্রসন্ন তাকে গোপন নির্দেশও দিয়ে রেখেছেন, মধ্যাহ্ন ভোজনে আরও 2 জন করবেন। তিনি নিশ্চিত বাস্তবিকটা দর্শনান্তে রবীন্দ্রনাথ জমিদার বাড়িতে আতিথ্য স্বীকারে বাধ্য হবেন। এদিকে পালকিটা এসে পৌঁছেছে ভগ্নস্তূপের সামনে। পালকি থেকে নেমে মালতী অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল রবীন্দ্রনাথের বাস্তুভিটার ভগ্নস্তূপ। শুভপ্রসন্ন আর রূপমঞ্জরির ঝগড়া বিবাদ থেমেছে। পালকির মধ্যে মালতীর মধ্যস্থতায় তাদের ভাব হয়ে গেছে। হাত ধরাধরি করে তারা ধ্বংসস্তূপের দিকে অগ্রসর হতেই নিষেধ করল পালকি বাহকদের সর্দার।
ওদিক মানে যেউনি সোনামণিরা মানুষের বাস্তলাই তেনারা থাকতে পারেন। রূপমঞ্জরি তার ডাগর চোখ মেলে বলে, তেনারা কে গ? মালতী ওদের দুজনকে কাছে টেনে নেয়, বলে ও সাপ খোপের কথা বলছে, তোমরা ওই গাছতলায় গিয়ে বসো, ওরা এখনই এসে যাবেন। লবা তার মাথার বোঝাটা দেখিয়ে শুধালো, এগুলান থুবো কোথায়? সর্দার বাহক ধরাধরি করে বাক্স প্যাঁটরা নামালো, বলল, দেখতেই তো পাচ্ছ বাপ, এই ঠাঁই মানুষ বাস করতে পারবে নি, কর্তা মশাইরে আসতে দাও, তারপর ব্যবস্থা হবে নে। একটু পরেই এসে গেলেন ওরা। তারা প্রসন্ন বললেন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হলো তো, চলো এবার সবাই মিলে আমাদের বাড়ি। রূপেন্দ্রনাথ জবাব দিলেন না, এক দৃষ্টে তাকিয়ে দেখছিলেন ভগ্নস্তূপ। শুধু দক্ষিণ দুয়ারে ঘরখানা দাঁড়িয়ে আছে গৃহস্বামীর প্রতীক্ষায়। পূব দুয়ারি আর উত্তর দুয়ারি ঘর দুটি বন্ধ ঘটিকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। তুলসী মঞ্চটা ভেঙে গেছে, কিন্তু আশ্চর্য, তুলসীর গাছ আছে খাড়া। কেউ জল দিত কি? আর খাড়া দাঁড়িয়ে আছে সৌরীন্দ্রনাথের সহস্ত রোপিত কলমের আম গাছটা। পিতৃদেবের সযত্ন রোপিত সেই আম্রবৃক্ষে এসেছে নতুন মঞ্জরি। কুসুম মঞ্জরি চলে গেছে, কিন্তু রূপমঞ্জরিকে সংবর্ধনা জানাতে প্রতীক্ষায় আছে গাছটা, আপাদ মস্তক রসালো মঞ্জরি নিয়ে। রূপেন্দ্রনাথ বাস্তুভিটার প্রবেশদ্বারের সামনে নত জানু হয়ে উপবেশন করলেন। প্রবেশদ্বারের কাঁঠাল কাঠের চৌকাঠের উপর কপালটা ঠেকালেন। ব্রাহ্মণের বাস্তুভিটাকে প্রণাম করল মালতীও। রূপমঞ্জরিকে কেউ কোনো নির্দেশ দেয়নি, কিন্তু দেখা দেখি সেও চৌকাঠে তার ছোট্ট কপালটা ঠেকালো। রূপেন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে মালতীকে বললেন, দিন 4-5 লাগবে বৌঠান, তার মধ্যেই 2-1খানা ঘর খাড়া করে ফেলবো। আপনি কদিন মঞ্জরিকে নিয়ে তারাদার ভদ্রাসনেই থাকুন। তারাদা আমার বড় ভাইয়ের মতো। ওই যে দিঘির ধারে চিকিৎসালয় দেখছেন, তা গড়ে দিয়েছেন ওই তারাদার বাবা মশাই। আমি তাকে জ্যাঠামশাই ডাকতাম। ওরা এই গ্রামের জমিদার। মালতী জানতে চায়, আর আপনি আপনি কি করবেন? আমাকে এখানেই থাকতে হবে বৌঠান, নতুন করে ঘর তোলবার ব্যবস্থা করতে। হঠাৎ নজর হলো মাঠের ও প্রান্ত থেকে ছুটতে ছুটতে এগিয়ে আসছে জীবন দত্ত। উঠতি জোয়ান, সুঠাম দেহাবয়ব। জীবন ছিল রূপেন্দ্রনাথ কবিরাজের প্রিয় ছাত্র, এই গ্রামেরই ছেলে, মহিম দত্তের বড় ছেলে। আয়ুর্বেদ শিক্ষা করতে রূপেন্দ্রনাথের শিষ্যত্ব গ্রহণ করে। একেই দাতব্য চিকিৎসালয়ের যাবতীয় দায়িত্ব বুঝিয়ে দিয়ে 5-6 বছর পূর্বে রূপেন্দ্রনাথ সস্ত্রীক তীর্থযাত্রা করেছিলেন। জীবন এসে পথের উপরেই সাষ্টাঙ্গে প্রণাম করল তার গুরুদেবকে, তারপর প্রণাম করল তারাপ্রসন্নকে। কৌতূহলী হয়ে তাকিয়ে দেখল অবগুণ্ঠনবতী বিধবাটির দিকে। রবীন্দ্রনাথ বললেন, আমার বৌঠান। জীবনবোধ করি মালতীর বয়োজ্যেষ্ঠ 2-4 বছরের, তবু সে কালীন শিষ্টাচার অনুসারে ওই ব্রাহ্মণের বিধবার চরণ স্পর্শ করে প্রণাম করল। রবীন্দ্রনাথকে বলল, এতদিনে গায়ের কথা মনে পড়ল? রবীন্দ্র হেসে বললেন, গ্রামে বাস করতে তো এসেছে জীবন, কিন্তু আপনি কিছু চিন্তিত হবেন না গুরুদেব। আমি এখনই ওপারে যাচ্ছি, পীরপুরের তোরাবকে খবর দিতে। যাবার পথে নন্দদাদুর গোলাতেও খবর দিয়ে যাব, বাঁশ দড়ি আর খড়ের জন্য। উলু খড়েই চাইবেন তো, না ধান খড়? না, উলু খড় তো নিশ্চয়ই। তোরাবকে বল, দিন 4-5-এর মধ্যে মোটামুটি 2খানি ঘরের ছাউনি করে দিতে হবে। কাদার দেওয়াল তুলতে সময় লাগবে। আপাতত তোরাব যেন মনিরুদ্দির কাছ থেকে তল্লা মুলি বাঁশের চাটাই নিয়ে আসে, বুকা মুলি নয়, পিঠা মুলি। জীবন মাথা নাড়ে বলল, যে আঁকে, কিন্তু এই 3-4 দিন আপনি থাকবেন কোথায়? আমাদের বাড়িতে? না জীবন, দেখতেই তো পাচ্ছ, তারাদা দামোদরের ঘাটেই আমাকে গ্রেফতার করেছেন। এত বেলাতেও পালকি নিয়ে খাড়া দাঁড়িয়ে আছেন, ধরে নিয়ে যাবেন। তবে তারাদা
মধ্যাহ্ন আহার সেরে আমি আবার এখানে কিন্তু ফিরে আসব। রাতটা এখানেই থাকব। এখন বৈশাখ মাস, ঝড় বৃষ্টির আশঙ্কা নেই, নির্মেঘ আকাশ, আমার অসুবিধা হবে না। তারাপ্রসন্ন বললেন, তোমার ইচ্ছে আমি বাধা দেব না রূপেন। দীর্ঘদিন পরে ভিটে ফিরে এসেছ, নাইবা থাকলো কেউ কাছ টেনে নেবার। বাস্তু দেবতা তো আছেন, তিনিই তোমাকে কোলে আশ্রয় দেবেন। লোক দিয়ে আমি চৌকি আর বিছানা পাঠিয়ে দেব। মশারি খাটাতে ভুল না হয়। বৈশাখ মাস হলে কি হবে, মালোয়ারি হচ্ছে গ্রামে, আর দুবেলায় কিন্তু ঠাকুরের প্রসাদ পেতে আমাদের বাড়ি যেতে হবে। রূপেন্দ্র বলেন, আজ্ঞে না, আমি এক আহারি। তাছাড়া আমার আহারে কিছু বাধা নিষেধ আছে। বৌঠান জানেন, তারা বৌঠানকে উনি বুঝিয়ে বলবেন সেসব কথা। তবে ওই কথাই রইল, একটু দাঁড়ান, আপনাকে একটি মঞ্জুষা গচ্ছিত রাখতে হবে। জ্যাঠামশাই এগুলি দিয়েছিলেন রূপমঞ্জরির মায়ের বিয়েতে। আমার ভাঙা ঘরে এগুলো রাখা ঠিক হবে না, নিয়ে যান, রূপমঞ্জরির বিয়ের সময় কাজে লাগবে। মালতী নিরুপায় তার বাক্স প্যান্টরা নিয়ে আবার পালকিতে উঠলেন। এখান থেকে জমিদার বাড়ি কাছেই। মঞ্জরি আর শুভ্র পালকিতে চাপতে রাজি হলো না। তারাপ্রসন্নের পিছন পিছন দলটা জমিদার বাড়ির দিকে রওনা হয়ে গেল। তারাপ্রসন্ন গহনার মঞ্জুষাটা সযত্নে সহস্তে বহন করে নিয়ে চলছেন। জীবন জানতে চায়, আচ্ছা ওই ফুটফুটে মেয়েটা চিনতে পারলে না? আগে হ্যাঁ চিনেছি, হুবহু মায়ের মুখ পেয়েছে। আমি তাহলে পীরপুরের দিকে রওনা দিই গুরুদেব। এই অবেলায়? তোমার ফিরে আসতে তো অপরাহ্ন হয়ে যাবে জীবন। দুটি অন্নসেবা করে গেলে হতো না? আগে আমি সকালে ভালো করে জলখাবার খেয়ে নিয়েই রোজ বের হই। রুগী টুগি দেখতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়, মা জানেন। তুমি কি ইতিমধ্যে বিবাহ করেছ? আগে না, বাবা মশাই, মা আর আমি, আর আমার ছোট ভাই শিবনাথ, সবাই ভালোই আছে। আমাদের চিকিৎসালয়ে রুগী আছে কজন, সব শয্যায় ভর্তি, সেসব কথা কাল হবে। বেশ, এসো তাহলে। জীবন রওনা হবার পর সবাই নিস্তব্ধ হয়ে গেল। শুধু কুবো পাখির একটানা কুকু কুকু কুকুক আর নিদাগ দ্বীপ্রহরে ক্লান্ত ঘুঘুর ডাক। সে ডাকে ঘুমে চোখ জড়িয়ে আসে। ভগ্নস্তূপের ভিতরে কোনো কাঠবিড়ালি দম্পতি বোধহয় নিশ্চিন্ত মনে বাসা বানিয়েছিল শেষ বসন্তে। বাচ্চাগুলো এখনো লায়েক হয়নি, তাই লোকজনের আনাগোনায় কাঠবিড়ালি দম্পতি আম গাছে চড়ে ক্রমাগত প্রতিবাদ জানিয়ে চলেছে। রূপেন্দ্রনাথ সেদিকে ফিরে বললেন, তোরা অহেতুক রাগারাগি করছিস বাপু। বাড়িটা আমার, আমি বাস করতে আসবো না? তোরাও থাক, আমিও থাকি। হঠাৎ পদশব্দে এপাশ ফিরে দেখেন একজন অচেনা মানুষ ভাঙা কাঠকুটো সরিয়ে ওর দক্ষিণ দুয়ারি ঘরের প্রবেশপথটা সাফা করছে। আর একজন স্ত্রীলোক, বছর 30 বয়স, নারকেল কাঠের সমার্জনে দিয়ে ওই গৃহের সংলগ্ন একচালাটা পরিষ্কার করছে। পুরুষটি উদম গা, মালকোঁচা সাঁটা, কিন্তু স্ত্রীলোকটি ভদ্র ঘরের। তার দু হাতে সোনার মকরমুখী বালা, পরিধানে শান্তিপুরী ডুরের শাড়ি। সে আমলে বিশেষ উৎসব বা অনুষ্ঠান রজনী না হলে সম্ভ্রান্ত ঘরের মহিলারাও এক বস্ত্র থাকতেন। কৃষ্ণচন্দ্রীয় যুগে পুরুষ স্ত্রী নির্বিশেষে সাধারণ বাঙালি সামান্য পোশাক পরিচ্ছদ ব্যবহার করত। বাঙালি মহিলারা একটি মাত্র শাড়ি দিয়ে শরীর আবৃত করত। বাঙালি মহিলারা মাথায় ঘোমটা দিত না। মনে হয় আলেকজান্ডার অবিবাহিতা মহিলাদের কথা বলতে চেয়েছেন। বিবাহিতাগণ তো অবগুণ্ঠনবতী হতেন। তবে শাড়ি পরিধানের বৈশিষ্ট্য এমন ছিল যে কখনো অসতর্কতায় যুক্ত উরসের আভাস চর্মচক্ষে দেখা যেত না। রূপেন্দ্রনাথ গাছের ছায়ায় এতক্ষণ শুয়ে পড়েছিলেন। উঠে বসে প্রশ্ন করেন, কে তোমরা? লোকটা পিছনে ফিরে দেখলো, কিন্তু ভ্রুক্ষেপ করল না। যা করছিল সেই কাজই করতে থাকে। মহিলাটি সমার্জনী নামিয়ে রাখে। পিতলের কলসি থেকে ফেরোয় জল গড়িয়ে হাতটা ধুয়ে ফেলে। এগিয়ে এসে গলবস্ত্র হয়ে পদধূলি নেয় রূপেন্দ্রনাথের। শোভা না, কখন এলে তোমরা? দূরত্ব বজায় রেখে শোভা গাছতলাতেই বসে পড়ে। দুর্গা খুড়োর অনুরা কন্যা।
বলে, অনেকক্ষণ এসেছে রূপদা, আপনি টের পাননি, গাছতলায় ঘুমিয়ে পড়েছিলেন বলে। উঠুন, মুখে হাতে জল দিন, মাদুর পেতে দিয়েছি, তাতে উঠে শুয়ে পড়ুন আবার। তবে কৃষ্ণ গোবিন্দজির প্রসাদ নিয়ে এসেছি, মুখ চোখ ধুয়ে একটু প্রসাদ মুখে দিন। রূপেন্দ্রনাথ বুঝতে পারেন নিজের অজান্তেই কাঠবিড়ালিদের লাফালাফি দেখতে দেখতে গাছতলায় ঘুমিয়ে পড়েছিলেন। উনি আপত্তি করেন না। শোভা কলসি থেকে ফেলোয় করে জল ঢেলে দেয়, উনি মুখে চোখে জল দেন। বৈশাখী মধ্যাহ্নে তাতে আরামই বোধ করেন। প্রশ্ন করেন, তুমি কি করে জানলে আমি এসেছি? সেসব গল্প পরে হবে, আপনি তো ছানটাও এখনো করেননি। এই গরমে ছান না করলে বিকেলের দিকে শরীর অস্থির অস্থির করবে। আমি শিশিতে করে তেল নিয়ে এসেছি, প্রসাদটুকু মুখে দিয়ে আহ্বান করে সারা গায়ে তেল মাখুন। ইন্দির একটা ছত্র নিয়ে এসেছে, আপনাকে ছত্র ধরে দামোদরে নিয়ে যাবে। ছানটা সেরে এবার একেবারে সোজা তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন। গামছা কাপড় আছে তোর সঙ্গে? সেটুকুও থাকবে না? কি জানি, যেমন বাউন্ডুলের মতন চেহারা করেছেন, কতদিন গায়ে তেল মাখেননি বলুন তো? 4 বছর। 4 বছর? কেন? তোমার বৌঠান যেদিন স্বর্গলাভ করেন সেদিন থেকে। শোভার মুখে প্রশ্নটা এসেছিল, সামলে নিল নিজেকে। দীর্ঘ 4 বছর ধরে অশৌচ পালনের কি অর্থ? এ তো নিছক পাগলামি। শোভা ভিতরের অনেক অনেক কথা জানে, অনেক গোপন তত্ত্ব, আবার জানেও না। কিন্তু এই পথশ্রান্ত ক্লান্ত মানুষটাকে এখন এসব প্রশ্ন করতে ওর মন সরল না। রূপেন্দ্রনাথ মুখ হাত ধুয়ে নিলে শোভা গাছতলায় জল ছিটিয়ে একটা কলাপাতা পেতে তাতে কৃষ্ণ গোবিন্দজির প্রসাদ সাজিয়ে দিল। পেঁপে, শশা, কলা, মুগ ভিজা, কদমা, বাতাসা, খুরমু আর সন্দেশ। রূপেন্দ্রনাথ ইষ্ট স্মরণ করে খরমধ্যাহ্নে প্রাতরাশে বসলেন। শোভা কি হিসেবি মেয়ে, একটা হাত পাখাও নিয়ে এসেছে। বাতাস করতে করতে প্রশ্ন করে, দূর থেকে তারাদার সঙ্গে একটি ছোট্ট ফুটফুটে মেয়েকেও দেখলাম। হ্যাঁ, যাবার আগে ওকে রেখে গেছে তোমাদের কুসুম বৌঠান, ভারী সুন্দর দেখতে। কি নাম রেখেছেন? ওর দাদামশাই মানে আমার পিসশ্বশুর নাম রেখেছিলেন হটি, আমিটা কি রূপমঞ্জরি নামে। রূপমঞ্জরি? বা, ভারী সুন্দর নাম। নামটা আমার এক বয়সের দেওয়া, কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তুমি তার নাম শুনেছ শোভা? আগে না। মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম? না। কোথাকার মহারাজা তিনি? নদিয়ার কৃষ্ণনগরে। তাঁরই সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর। নামকরণের অর্থটা বুঝেছ? সেটুকু বুঝেছি রূপদা। রূপেন্দ্রনাথের রূপ আর কুসুম মঞ্জরির মঞ্জরি, তাই তো বলছিলাম ভারী সুন্দর নামটি। যেমন দেখতে তেমনি নাম। আর সঙ্গে যে বিধবা মহিলাটিকে দেখলাম, উনি সম্পর্কে আমার বৌঠান, উনি এখানেই থাকবেন। এই সময় গায়ে? কোথায়? এই বাড়িতে? হাসলেন রূপেন্দ্রনাথ, বললেন, হ্যাঁ, এ বাড়ির ঘর 3খানি আবার খাড়া হয়ে উঠবার পর যতদিন তা না হচ্ছে ততদিন উনি তারাদার আশ্রয়ে থাকবেন রূপমঞ্জরিকে নিয়ে। শোভা চুপ করে বসে রইল। রূপেন্দ্র বললেন, জানি তুই কি ভাবছিস। অজান্তেই তুমি থেকে তুই সম্বোধন। ওর যেন হঠাৎ মনে হলো কাতু ওকে বসে খাওয়াচ্ছে। শোভা চকিতে একবার ওর দিকে তাকিয়ে মাথা নিচু করল। বলল, সমাজপতিরা কি এটা মেনে নেবেন রূপদা? না, নেবেন না, কিন্তু তোদের এক বক্কা ঠাকুরকে তো তুই চিনিস শোভা, আমি লড়াই করে যাব। শোভা হঠাৎ প্রসঙ্গান্তরে চলে গেল। আর একটা কথা বলবেন? ছোট মা। রূপেন্দ্রনাথের আহার শেষ হয়েছিল। ফেরুর জলে মুখ প্রক্ষালন করে কোঁচার খুঁটে হাত মুখ মুছলেন। বললেন, তুই কতদূর কি শুনেছিস জানি না, তবে এটুকু জেনে রাখ, তোর ছোট মার সব জ্বালা যন্ত্রণার অবসান হয়েছে। সেটা কোথায়? পুরীতে। মৃত্যুর সময় তুমি উপস্থিত ছিলে রূপদা? শোভাও সজ্ঞানে খেয়াল করে দেখেনি যে সে আপনি থেকে নিজের অজান্তে ওই যুবকটিকে তুমি সম্বোধন করছে, যে যুবকটির সঙ্গে কোনো এক বিস্তৃত অতীতে তার বিবাহ সম্বন্ধ উত্থাপিত হয়েছিল। না, আমি ছিলাম না। আমি তখন কাশীধামের পথে। বাবামশাই ছিলেন? মৃত্যু মুহূর্তে ছিলেন না, তবে তিনি সৎকার করেছিলেন।
মুখাগ্নি করেছিলেন, না করার কোনো তো হেতু নেই। এই ঘটনার কোনো সাক্ষী আছে? আছে, অন্তত 150-200 জন। বর্ধমানের ইজারাদার নগেন্দ্রনাথ দত্ত, যার সঙ্গে তোমার বাবার কারবার, এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। আমার একটা পরামর্শ শুনবে রূপদা? কি ব্যাপার? তুমি লোক পাঠিয়ে সেই নগেন দত্তর কাছ থেকে একটা হাত চিঠি আনাবার বন্দোবস্ত করো, যেন ইজারাদারের পাঞ্জা ছাপ থাকে সে চিঠিতে। তিনি যেন সে পত্রে স্বীকার করেন যে আমার ছোট মায়ের মৃতদেহ তিনি স্বচক্ষে দেখেছেন, তিনি শ্মশান যাত্রী ছিলেন, দাহ হতেও দেখেছেন। হ্যাঁ বুঝেছি, আমার নামে যে কলঙ্ক রটেছে তার কথা আমি শুনেছি। তোর পরামর্শটা আমার স্মরণে থাকবে। ছোট মার মৃত্যু হলো কেমন করে? সেসব কথা তুই শুনতে চাস না শোভা। অসুখে ভুগে কি অসুখ তুমি চিকিৎসা করেছিলে? বললাম তো সে কথা থাক, না থাকবে না। আমার মন বলছে ছোট মা রাগে, দুঃখে, অভিমানে, তীব্র ঘৃণায় গলায় দড়ি দিয়েছিল। আমাকে ছুঁয়ে বলো সত্যি কিনা। শোভা হাত বাড়িয়ে রূপেন্দ্রনাথের পদস্পর্শ করে। রূপেন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে পড়েন, বলেন, হ্যাঁ রে শোভা, তুই ঠিকই আশঙ্কা করেছিস। মিনু আত্মঘাতী হয়েছিল। শোভাও বিদ্যুৎ স্পৃষ্টের মতন উঠে দাঁড়ায়। অসংকোচে রূপদার হাতখানি টেনে নিয়ে বলে, আর একটা প্রশ্ন, মাত্র একটা, এটাই শেষ। বলো রূপদা, ছোট মা আত্মঘাতী হয়েছিল কবে? তার সর্বনাশের আগে না পরে? রূপেন্দ্রনাথ ধীরে ধীরে ওর মুঠি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন, বললেন, কি বলতে চাইছিস সর্বনাশ মানে? শোভা বলে, আমি কচি খুকি নেই রূপদা। কুলিন ঘরে না জন্মালে একদিনে 3 ছেলের মা হতাম। আমি জানি, সব জানি। আমার পূজ্যপাত বাবা মশাই আমার জোড়া নতুন মাকে নিয়ে আবার কেন তীর্থ দর্শনে গেছেন তা কি বুঝি না আমি? সব বুঝি রূপদা, সব বুঝি। তুমি শুধু আমাকে জানাও ছোট মা কখন গলায় দড়ি দেয়, পুত্রেষ্টি যজ্ঞের আগে না পরে। ভেবো না এ আমার মেয়েলি কৌতূহল। এই সংবাদটুকু জানবার জন্য 4টি বছর দাঁতে দাঁত দিয়ে প্রতীক্ষা করে আছেন একজন, তোমার ফেরার পথ চেয়ে। কে, কার কথা বলছিস শোভা? ওই হতভাগিনীর মা, মুখুজ্জে খুড়োর ধর্মপত্নী খুড়িমা। সে দারুণ খুশি হতো, খুশি হবে জানলে যে তুমি ছোট মাকে ঘোড়ায় তুলে নিয়ে ওই পিশাচটার নাকের ডগা দিয়ে নিরুদ্দেশের পথে চলে গিয়েছিলে। পিশাচটা? হ্যাঁ হ্যাঁ, আমার পরম শ্রদ্ধেয় বাবা মশাইয়ের কথাই বলছি, কিন্তু খুড়িমা জানে ছোট মার অত বড় সৌভাগ্য হবে না। স্তম্ভিত হয়ে গেলেন রূপেন্দ্রনাথ। মনে পড়ে গেল ত্রিকালজ্ঞ ঋষির সেই তিরস্কার, খ্যাত গঙ্গাপুত্র পিতামহ ভীষ্মত নেহি হো। কি আশ্চর্য, কি অপরিসীম আশ্চর্য! তিনি সংযম হারালে শুধু মিনু নয়, শুধু ত্রৈলঙ্গ স্বামী নন, এই সুদূর সোঁয়াই গাঁয়ের একটি মহিলা, যিনি চেনে বুঝে তার আত্মজাকে সামাজিক যুপকাষ্ঠে বলি দিতে পাঠিয়েছিলেন, তিনিও মনে মনে দারুণ খুশি হতেন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।